নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল মনের কথায়। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তাই একটা মনের আনন্দে একটি মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মিডল স্কুলের কথা, মানে আমি তখন ওই 6 কি 7, খুব সম্ভবত 6-এই পড়ি। তো সেই সময় একটা মিষ্টি ছোট্ট দুষ্টুমি, ভালো লাগা সব কিছু জড়িয়ে আছে। আজকে হঠাৎ মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কাকেই বা বলবো বলুন, ছেলে পড়তে চলে গেছে, আর মিস্টার ব্যানার্জি সেও অফিসে। সমস্ত কাজ গুছিয়ে আজকে আমার একটি সেই পুরনো, সেই ছোটোবেলা, সেই ভাই বোনের খুনসুটি, সেই স্কুলে মিথ্যা কথা বলা, সেগুলো একটু মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো শেষে কিন্তু বলবেন। আর আপনাদের যদি ওরকম দুষ্টু মিষ্টি ছোট্টবেলার কথা মনে পড়ে মনের কোণায়, জানাবেন কিন্তু। তাহলে সে কথাটাই বলি। তখন 6-এ পড়ি। আমার একটি ক্লাসের বন্ধু, এবং আমরা তখন থাকতাম, আগে বলি, উখরা সাবস্টেশনে। আমার বাবার তখন ওখানেই আর কি পোস্টিং ছিল, কিন্তু নাম উখরা সাবস্টেশন হলেও জায়গাটার নাম ছিল লাউদোহা। তো সেই লাউদোহা কেটিভি ইনস্টিটিউশনের হাই স্কুলের ছাত্রী ছিলাম আমি তখন, ক্লাস 6-এ। এবং সেই স্কুলে সেই গ্রামেরই একটি ছেলে, তার নাম ছিল সংগ্রাম পাণ্ডা। সেও আমার সহপাঠী ছিল। তো তার পৈতে, এবার সে পৈতেতে নিমন্ত্রণ করেছে কিছু বন্ধুকে। একটা কথা বলি বন্ধু, কিছু মনে করো না। আসলে সেই সময় আমাদের তো এন্টারটেন বলতে ওই দূরদর্শন, টিভি, আর ওই একটাই সেই ডিডি বাংলা চ্যানেল, আর এছাড়া তো কিছু ছিল না। এখনকার মতো বাবা মারা হাত ধরে ডেলি পার্কে নিয়ে যাওয়া, তারপরে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, এসব তো ছিলই না। সে কারণে এন্টারটেন বলতে ওই বন্ধু বান্ধব বা তাদের সমস্ত অনুষ্ঠান বা স্কুল যাওয়া, এইসবই। তো সেই বন্ধুর পৈতে, এবার পৈতেতে নিমন্ত্রণ করেছে ফার্স্ট বেঞ্চের ছাত্রী বলে কথা। সেও থার্ড বেঞ্চ বা ফোর্থ বেঞ্চে বসতো, খুব একটা খারাপ ছিল না পড়াশোনায়, কিন্তু আবার মানে সেই সময় সবাই মনে করতো আমাদের সমতুল্যও সে ছিল না। তাই একটা মনের মধ্যে ছিল যে এদেরকে যদি আমাদের বাড়িতে অনুষ্ঠানে নিয়ে যেতে পারি না, তাহলে বেশ ওয়েটটা বাড়বে। আর আমাদের ছিল গ্রামের মোড়লদের মতন ভাব। আমরা হচ্ছি ফার্স্ট ক্লাস, তো আমরা হচ্ছি সব জায়গায় যাব, সবার সাথে মিশবো, এবং আয় করে ডাকবে, সেখানে আমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে, এরকম একটা ভাব। তো পৈতে দিন 10 আগে ছোট্ট করে বন্ধুদের আলাদা কার্ড হয়, সে কার্ড আমাদেরকে দিয়েছিল। আর আমার খুব ঘনিষ্ঠ একটি বান্ধবী ছিল, তাপসী। পরবর্তীকালে সে আমার ফুল, তোমরা যারা বলো সখা, মিতা, সখী, বা ওই আর কি, মানে মিতা পাতানো আর কি, তো সেরকম আমারও ফুল ছিল, ফুল পাতানো। বরাবরই ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো, মানে সব কিছু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। তো দুজন মিলে দেখলাম যে যেদিন ভোজ সেদিন দুপুরবেলা আবার স্কুল আছে, কি হবে? তাহলে এক কাজ করি, প্রথম পিরিয়ডটা থেকেই কামাই করব, স্কুলটা অ্যাবসেন্ট হয়ে যাবে। সেটাও আবার আমাদের মন চাইতো না, যে কোনো দিন স্কুল যাব না, সেটা আমাদের মনে ছিল না। কারণ একটা ক্রেজ ছিল না, দীপশিখা, তাপসী, এরা কোনো দিন কামাই করে না। ইভেন একটা মিমও ছিল জানেন সেই সময়, কেউ বলতো, আচ্ছা তোদের কি অ্যালার্মের থেকেও বড় অ্যালার্ম আছে? পাক্কা 10:40 তোরা স্কুলের গেটে দুজন দুদিক থেকে আসতো। আমি আসতাম আমাদের কলোনি থেকে, আর তাপসী আসতো বাড়ি থেকে, কিন্তু মিটিং পয়েন্টটা সেম টাইম, সেম প্লেস, সেই স্কুলের গেটটা। তো যাই হোক, তো আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে তাহলে এক কাজ করি, আমরা টিফিন আওয়ার্সে ছুটি নিয়ে নেব।
ঠিক আছে, ছুটি নেওয়া হবে। কিন্তু কিভাবে? যদি টিফিন আওয়ার্সে না বলে চলে যায়, তাহলে টিফিনের পরে আবার তো রোল কল হবে। তাহলে পরের দিন সকালবেলা আবার যে ক্লাস টিচার স্যার আছেন মানিকবাবু, তার চোখে তো ফাঁকি দেওয়ার উপায় নেই। সে আবার তাপসীর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই একজন জ্যাঠা সম্পর্কে। আর আমার তো বাবা ডেলিকার খরিদ্দার সেই স্যারের দোকানে। স্যারের একটা বড় মুদিখানার দোকান ছিল লাউদোহা মার্কেটে, এবং সেই সময় সেটাই ছিল সেরা দোকান। তো ডেকে বলবে, ব্যানার্জিবাবু দীপশিখা যায় মাঝখান থেকে স্কুল কামাই করেছিল কেন? কোনো চিঠি নেই, কথা নেই। তো ঠিক করলাম, ঠিক আছে বাবাদেরকে বলি, যা হয় হবে, বাবারাও তো জানে কার্ড দিয়েছে। বললাম, যথারীতি আমার বাবা একখানা চিঠি লিখে দিলেন যে একটু কাজ আছে বাড়িতে, পারিবারিক কারণে আমি ছুটি চাইছি ওর হয়ে, ওকে যেন টিফিনের পরে ছুটি দিয়ে দেওয়া হয়। আর তাপসীর বাবা তাপসীকে লিখে দিল যে ওর সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ, যদি ও 4th পিরিয়ডের পরে বাড়ি চলে আসে দয়া করে ক্ষমা করবেন, ওর ছুটি আগে থেকেই আমি চেয়ে নিচ্ছি। এইভাবে ওর একটা ছুটি দরখাস্ত হয়েছিল। ঠিক আছে, 4th পিরিয়ডে যার ক্লাস ছিল সেই টিচারকে আমরা দিলাম, তিনি বললেন ঠিক আছে মা যাও। এদিকে আমরা যথারীতি দৌড়ে দৌড়ে বাড়ি এসে, ভালো জামাটা তো আগেই গুছিয়ে গেছি, সেই সব পরলাম। পড়ার পরে আমার একটা ল্যাংবোর্ডও ছিল জানেন, আমার ভাই, তার কাহিনীটাও আমি বলছি। সে আরেকটা কাহিনী, তার কথা পড়লে মানে সত্যি লিখলে মানে সাহিত্য হয়ে যাবে। সেটা এখন একটু বাদ রাখি, আমি এই প্রসঙ্গটা নিয়ে বলি যে মিথ্যে কথা বলে কী ফাঁসান ফেসেছিলাম সেদিন। এরপর গেলাম সেজে কুজে, আগেই তো শ্যাম্পু করে গেছি স্কুলে সকালবেলা। তো ঢুকলাম, কপালের ফেরখানা দেখুন একবার। গেলাম, গিয়ে গোটা প্যান্ডেল ময়, টেবিল ভর্তি, একটি টেবিল খালি, তার 4টি চেয়ারের মধ্যে একটি চেয়ারে বসে আছেন সেই স্বনামধন্য মানিকবাবু, মানিক স্যার, যাকে ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে কথা বলে চিঠিখানা লিখে এসেছি স্কুলে। সেই স্যারই ওখানে বসে আছেন, গ্রাম্য সূত্রে, পরিবার সূত্রে তার নিমন্ত্রণ ছিল। ঠিক আছে, স্যার তো তখন জানেন না, স্যার কিছুই জিজ্ঞেসও করলেন না, ভীষণ রাজবাড়ি টাইপের ছিলেন, দেখলেই ভয় ভয় লাগতো। তো ঠিক আছে, আমরা বসলাম গুটি গুটি পায়ে, সেই টেবিলে বসলাম, খাওয়া দাওয়া হলো, বাড়ি চলে এলাম। বিকেলবেলা একটু পরে, দেরি করেই, তখন তো স্কুল থেকে আসিনি যে ও দৌড়ে আসবো, একটু রয়ে বসে আবার পড়তে গেলাম হারাদার কাছে। এর পরের দিন সকালবেলা কামাল, সকালেই ফার্স্ট ক্লাস অঙ্কের মানিকবাবু ঢুকলেন, ঢুকেই অ্যাটেন্ডেন্স খাতার ভিতরে সেই চিঠি দুটি দেখলেন, এবং দেখলেন আগের দিনে রোল কল হয়েছিল, টিফিন আওয়ার্সের পরে তাদের অ্যাবসেন্ট ছিলাম, এবং সেই চিঠি দুটি উনি জোরে জোরে পড়লেন। যদি বন্ধুরা তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পটা পড়ে থাকো, ছোট গল্প গিন্নি, সেই গিন্নিতে ছেলেটিকে যেভাবে তার গুরুমশাই অপমান করেছিলেন, একদম পায় টু পায় ঠিক সেই রকম অপমান, মাথা তুলতে পারলাম না। গোটা ক্লাসকে দুখানা চিঠি জোরে জোরে পড়লেন, পড়ে লাস্টে বললেন শান্ত গলায়, আমি তো দেখলাম, কিছু বলিনি, বললে মাছের কাঁটাটা গলায় লাগে, তাই কিছু বলিনি, এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম, বলে ক্লাস করিয়ে ক্লাস থেকে চলে গেলেন। সারাটা দিন যারা কোনো দিন আমাদের সমালোচনা করেনি সেই সব বন্ধু বান্ধবীরা সেদিন এত সাহস পেল, ক্লাসের বাইরে যাচ্ছে ঢুকছে, হ্যাঁ রে তাপসী, হ্যাঁ রে দীপশিখা, কী হয়েছিল কালকে, তোরা স্যারকে কী করেছিস, কী বলেছিস, তোদের চিঠিতে এরকম লেখা কেন? সে এত রাগ হচ্ছে, অপমান হচ্ছে, কি বলবো, একটা চর নয়, একটা ডান্ডি পেটা নয়,
একটা দাঁড়িয়ে গালিগালাজ করে অসভ্যতামি নয়। কি সুন্দর শাসনটা দেখুন। এই যে একটা ভয় থেকে গেল মনে, আর কোনো দিন স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাব না। মিথ্যে কথাটা তো ধরা পড়ে গেলাম না সেই মুহূর্তে, সেই 12-13 বছর বয়সে। ওটা একটা ম্যাক্সিমাম লজ্জা, ম্যাক্সিমাম। তাই দেখলাম কি সুন্দর শাসন, যেমন মা বাবা তার সন্তানকে করেন, যেমনটি সন্তানও কিছুক্ষণ পরেই মা বাবার উপর গলে যান যে না, আমার মা বাবা তো ভালোই বলেছিল, আমি তো দুষ্টুমি করেছিলাম। ঠিক তেমনই মিষ্টি একটা সম্পর্ক আমার স্যারদের সঙ্গে আমাদের। আজও এত বছর পরেও, এই 40 বয়সে এসেও সেই টুকরো টুকরো কথাগুলোকে মনে হয় মালা দিয়ে গাঁথি। আপনাদের সঙ্গে মনের কথাটা তাই শেয়ার করলাম। কি মিষ্টি! সেই লজ্জা, সেই অপমানের পরেও মনে একটা ভয় কাজ করত যে না, এগুলো করাটা ঠিক নয়। এই যে একটা রিয়েলাইজেশন বাচ্চাকে কিভাবে দিতে হবে, কি সুন্দর আমাদের শিক্ষা দিয়ে গিয়েছিলেন। আর বন্ধুরা, একটু আগে বললাম না আমার ভাইকে নিয়ে যাওয়ার কথাটা, তার শুরু হলো দিদি আমি যাব ভোজ খেতে, দিদি আমি যাব ভোজ খেতে। সেই সময় তো অত ইগো অত ছিল না, ওই ভাই বাচ্চা মানুষ, তাও বা 2.5-3 বছরের একটি বাচ্চা। সে করলো কি, সে খেলার সময় একটা শতরঞ্জির উপর বসে খেলতো। আবার মা মেঝেতে একটা শতরঞ্জি ছোট পেতে রাখতেন। সে তখন সে শতরঞ্জি খেলনা মেলনা ফেলে দিয়ে শতরঞ্জিটাকে বুকে একদম কুকরি করে নিয়ে আমাকে বললো, দিদি আমি না এই শতরঞ্জি ছুঁয়ে বলছি, তোকে না কোনো দিন আর মারবো না, তুই আমাকে ভোজ খেতে নিয়ে চ। বুঝুন শতরঞ্জি হয়ে গেল কি না একটি শালগ্রাম শিলা, যাকে ছুঁয়ে নাকি প্রতিজ্ঞা করা যায়। তাই দেবতার জন্ম অনেকেই পড়েছেন। সেই দেবতার জন্মের মতন সেই নুড়ি পাথরটা যেমন মহাদিদেব হয়ে গিয়েছিল, ঠিক সেই রকম আমার ভাইয়ের শিশু মনেও এই সামান্য শতরঞ্জিটা হয়ে গেছিল সেদিন প্রতিজ্ঞা করার ভরসা, একটি শালগ্রাম শিলা। কি মিষ্টি, কি মিষ্টি একটা স্মৃতি বলুন তো। হঠাৎ কথাটা এলো কেন সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আসলে আমার ছেলেকে আমি বাংলাটা পড়াই, কারণ ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, তো বাংলাটা ভালো লিখলে ভালো পড়লেও সেটা একটু চর্চা করতে হয়, ওদের মন থেকে আসে না। তাই একটু কবিতা গল্পগুলোকে বারবার পড়ানো, কোশ্চেন করানো, উত্তর করানো, এগুলো করতে হয়, কারেকশনও করতে হয়। তো সেই দেবতার জন্ম গল্পটি পড়ানোর সময় আমার হঠাৎ মনে পড়ল, সত্যি তারা বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তাই হয়তো গুছিয়ে বাগিয়ে বেশ সুন্দর করে একটি সাহিত্য রচনা করে গেছেন। কিন্তু আমি তো সেই গুণধরী নই, সেই গুণাবলী আমার নেই, তাই সাহিত্য হয়তো রচনা করতে পারলাম না। কিন্তু শিবরাম চক্রবর্তীর সেই দেবতার জন্ম আমার একটা মিষ্টি স্মৃতিকে এনে দিল, যে শিশু মনেও সেই শতরঞ্জিটা হয়ে গিয়েছিল একটা শালগ্রাম শিলা। কি বলবো বন্ধুরা, এই মিষ্টি মিষ্টি কথাগুলো না এতদিন মনের কোণায় অবহেলায় পড়েছিল। তোমাদের কি এরকম স্মৃতি আছে? একটু বলো না তোমরা। যদি ভালো লাগে লাইক করো, আর তোমাদের স্মৃতিগুলো আমার মনের পাতায়, আমার মনের কথা চ্যানেলে একটু শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। সুন্দর আরেকটা ব্লগ নিয়ে এরপরে আবার দেখা হবে, কেমন?